স্বামী বিজ্ঞানানন্দ স্মৃতিচিত্র, নন্দীপতি মুখোপাধ্যায়। ৬ নভেম্বর ১৯৩৭। পাটনার বাড়িতে কালী পূজা অনুষ্ঠানের পর কর্মস্থল রাজস্থানে ফিরছি। বোম্বাই হয়ে যাব, সেখানে স্ত্রী কন্যা রয়েছেন, ওদের সঙ্গে নিয়ে যেতে হবে। বোম্বাই যাবার পথে এলাহাবাদে নামলাম। পূজনীয় বিজ্ঞানানন্দ মহারাজকে দর্শন করব, তাঁর আশীর্বাদ চেয়ে নেব। ১৯২৮ সনে এখানে প্রথম এসেছিলাম। সেই থেকে পাটনা থেকে ফেরার পথে বরাবর আমি এলাহাবাদে নামি, আশ্রমে যাই। এ ছিল আমার একটি পবিত্র, পরম আনন্দময় কর্তব্য। মঠিগঞ্জ আশ্রমে গিয়ে দেখলাম মহারাজজি ভিতরের বারান্দায় একটি চেয়ারে বসে আছেন। তার মাথায় ব্যান্ডেজ বাঁধা। প্রণাম করে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তিনি বললেন, আগের দিন রাত্রে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পিছলে পড়ে গিয়েছিলেন। ওই দিনই ৬ নভেম্বর ১৯৩৭ পূজনীয় বিজ্ঞান মহারাজ আমার ছোট ভাই বিশ্বনাথকে একখানি চিঠি লেখেন। ইংরাজিতে লেখা চিঠিখানির বাংলা অনুবাদ মোটামুটি এই: নন্দী আজ সকালে এখানে এসেছিল, আমাকে ডালমুট আর সোহান হালুয়া দিল। চা খেয়ে ও নিজের কর্মস্থলের পথে যাত্রা করল। নন্দীকে দেখে আমার খুব ভালো লেগেছে। বাঁকিপুর গিয়ে কালী পূজায় যোগ দেবার জন্য তুমি আমাকে মানি অর্ডারে টাকা পাঠিয়েছিলে। আমি যেতে পারিনি। জুলাই থেকে নভেম্বর এই ৫ মাসের চাঁদা হিসাবে ওই টাকা ব্যবহার করছি। তাহলে হিসাবে আর গোল থাকছে না। তাকে প্রণাম করে বিদায় নেবার সময় আমি কি তখন স্বপ্নেও ভাবতে পেরেছি তার চরণ স্পর্শ করার সুযোগ আর পাব না? তিনি বলেছিলেন, শোনো, নিজের বুদ্ধিতে আর চাকরি ছাড়তে যেও না। আমি তোমায় যখন তখন নতুন চাকরি পাইয়ে দিতে পারবো না। মহারাজজির চরণ ছুঁয়ে তখন বলেছি, মহারাজ, এরকম প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। তবে আপনি আমার মন ঠিক করে দিন, তাহলে আপনার নির্দেশ পালন করতে পারবো। আমাকে আশীর্বাদ করুন। তাঁর আশীর্বাদের কি শক্তি! সেই কথা যখন ভেবে দেখি তখন অবাক হয়ে যাই। সেই ১৯৩৭ থেকে ১৯৫৮ সন পর্যন্ত এক টানা ২১ বছর আমি বিকানিরে শিক্ষকতা করেছি। ১৯৫৮ সনের জুলাইয়ে অবসর নিই। বিকানিরের মহারাজা গঙ্গা সিংজি, কোটার মহারানী, দুঙ্গারপুরের যুবরানী আমাদের প্রতি যে ব্যবহার করেছেন তার তুলনা নেই। যখনই কোনো সংকটে পড়েছি মনে হয়েছে তিনি, বিজ্ঞান মহারাজ, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিপদ তাড়নের জন্য। সর্বানন্দ, মেঘেশ্বরানন্দ, গঙ্গেশানন্দ, রঙ্গনাথানন্দ নানা সময়ে আমাদের উপরে কৃপা বর্ষণ করেছেন। ওদের মধ্যে পূজনীয় বিজ্ঞান মহারাজের অস্তিত্বই যেন অনুভব করেছি। আমি কোনো চাকরিতে মন বসাতে পারতাম না। কেমন একটা বাউন্ডুলে স্বভাব ছিল। পূজনীয় বিজ্ঞান মহারাজের আশীর্বাদে আমার সেই স্বভাব একেবারে আমূল বদলে গিয়েছিল। এ তাঁর পক্ষেই সম্ভব। কেনই বা পারবেন না? তিনি যে শ্রী শ্রী ঠাকুরের সন্তান, বাপ কা বেটা। পূজনীয় বিজ্ঞানানন্দজির সান্নিধ্যে আসার প্রথম সুযোগ হয় ১৯২৮ সনের ১২ এপ্রিল। দিল্লিতে একটি চাকরির ইন্টারভিউ ছিল ১৪ এপ্রিল। ওখানে যাবার পথে এলাহাবাদে আমাদের চতুর্থ ভাই কালীকান্তর কাছে উঠেছিলাম। ১৯২৪-২৫ থেকে কালীকান্ত নিয়মিত মহারাজজির কাছে যাতায়াত করত। ওরই সঙ্গে আমি ১২ তারিখে মহারাজজিকে দর্শন করতে এলাম। তিনি তখন ভিতরের বারান্দায় পরিচিত চেয়ারটিতে বসেছিলেন। সামনে টেবিলে সাজানো ছিল ১ ডজন ফাউন্টেন পেন এবং প্রায় অতগুলোই পকেট ঘড়ি।
1 মাস পরে পেলাম তার প্রথম পত্র, আমার চিঠির উত্তরে। 1928-এর 18 জুনের সেই চিঠিতে তিনি লেখেন, আজ তোমার 15 জুনের চিঠি পেলাম। চিঠি পড়ে সুখী হয়েছি। তোমার বাসস্থান এবং আহারের সুবন্দোবস্তের কথা জেনে আনন্দিত হলাম। এখানে কালীকান্তর কাছেও তোমার খবর পাই। ভগবানের নিকট তোমার কুশল প্রার্থনা করছি। আশা করি চিঠি দেবে, আশিস জানবে। 1927 সনের নভেম্বরে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। পূজনীয় বিজ্ঞান মহারাজ এলাহাবাদ ছেড়ে কোথাও বড় একটা যেতে চাইতেন না। ওই সময়ে তিনি আমাদের পাটনার বাড়িতে পদার্পণ করেছিলেন। ওই গৃহে সেই তাঁর প্রথম আগমন। কালীকান্তের চেষ্টাতেই এটা সম্ভব হয়েছিল। ভগীরথের গঙ্গার স্রোতধারাকে নামিয়ে আনার সঙ্গে এই ব্যাপারটি তুলনা করা চলে। এই সময়ের আরেকটি স্মরণীয় ঘটনা, আমাদের তৃতীয় ভ্রাতা শ্যামাকান্তর অনুরোধে তিনি ফটো তোলানোতে সম্মত হয়েছিলেন। পূজনীয় বিজ্ঞান মহারাজকে এলাহাবাদের বাইরে নিয়ে যাওয়া তখন দুঃসাধ্য ছিল। তার চেয়েও কঠিন কাজ ছিল তার ছবি তোলা। 1927 সনের আগে তোলা তার ফটোগ্রাফ বিরল। পূজনীয় বিজ্ঞান মহারাজের সঙ্গে আমার 10 বছরের যোগাযোগে কথাবার্তা বা পত্রালাপে যেসব আলোচনা হয়েছে তার বিষয় প্রধানত আমার ব্যক্তিগত জীবন সংগ্রাম। সাংসারিক প্রসঙ্গের বাইরে আমাদের কথা হয়েছে মাত্র 3 বার। সেই 3টি বিশেষ প্রসঙ্গে তিনি যা বলেছিলেন তা আজও মনে রেখেছি। মনে পড়ছে 1934 সনের একটি দিনের কথা। বারাণসী থেকে তিনি মোটরে এসেছেন। মঠিগঞ্জ আশ্রমের সামনে নেমে আমাকে প্রতীক্ষারত দেখলেন। আমি এসেছি উদয়পুর থেকে। উদয়পুর তখন আমার কর্মস্থল। আমাকে দেখেই পূজনীয় বিজ্ঞান মহারাজ বললেন, কাল রাত্রে মহাপুরুষ মহারাজ আমার কাছে এসেছিলেন। তিনি আমাকে বললেন, পাটনার মহাদেব, কালীকান্ত, বিশু প্রভৃতিকে তোমার হাতে দিয়ে দিয়েছি, ওদের দেখো। 1935 সনে যখন তিনি বাল্মীকির মূল রামায়ণের ইংরাজি অনুবাদ করছিলেন, প্রসঙ্গত আমাদের বাড়িতে সেই পাণ্ডুলিপির কিছু অংশ একটি বিশেষ সম্পদ রূপে রক্ষিত আছে। সেই সময়ে ওই বিষয়ে এলাহাবাদে একদিন কথা হচ্ছিল। তার বইয়ে রামচন্দ্র আর সীতা দেবীর ছবির পাশাপাশি শ্রী শ্রী ঠাকুরের এবং শ্রী শ্রী মায়ের ছবিও ছাপা হয়েছিল। রামায়ণে ঠাকুর এবং মায়ের ছবি কেন তিনি দিলেন এ বিষয়ে প্রশ্ন করাতেই পূজনীয় বিজ্ঞান মহারাজ তাঁর একটি দর্শনের অভিজ্ঞতা বর্ণনা করলেন। কিছুদিন আগে তিনি উত্তরপ্রদেশের এক ভক্ত গৃহে গিয়েছিলেন। রামচন্দ্র ওই ভক্তের ইষ্ট দেবতা। তার ঠাকুর ঘরের বেদিতে ছিল রামচন্দ্র আর সীতা দেবীর পট। পূজনীয় বিজ্ঞান মহারাজ রামচন্দ্র আর সীতা দেবীকে প্রণাম করার পর দেবতার সেই সিংহাসনে দেখলেন শ্রী শ্রী ঠাকুর আর শ্রী শ্রী মা বসে আছেন। স্পষ্ট সেই দর্শন। শ্রী শ্রী ঠাকুর তাকে যা দেখিয়ে দিয়েছেন, রামায়ণের অনুবাদ গ্রন্থে পাশাপাশি ওই দুখানি ছবি সাজিয়ে তাই তিনি প্রকাশ করেছেন। আর মনে পড়ছে 1935 সনের অক্টোবরে আমাদের পাটনা গৃহে কালী পূজার রাত্রিটির কথা। ওই বাড়িতে কালী পূজার সেই প্রথম। স্বামী বাসুদেবানন্দ পূজা করেন। সারা রাত্রি শ্যামা সঙ্গীত গেয়েছিলেন স্বামী রামানন্দ। প্রতিমা বাড়িতে আনার সময়ে আমার ভয় ভয় করছিল। মহারাজজি আমার মনোভাব জেনেছিলেন। তার অনুমতি নিয়ে পূজা আরম্ভ হলে মহারাজজি নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। পরদিন সকালে তিনি বলেন, মা কৃপা করে এসে পূজা গ্রহণ করেছেন। বছরের পর বছর এই দিনে তিনি এখানে আসবেন এবং পূজা নেবেন।
পূজনীয় বিজ্ঞান মহারাজের আশ্বাসবাণীতে আমরা নিশ্চিন্ত হতে পেরেছিলাম। 3 দশক কালেরও বেশি এই পূজা প্রতি বছর ওখানে অনুষ্ঠিত হয়। 1935 সনে একদিন আমাদের দ্বিতীয় ভ্রাতা মহাদেব আর আমি বিজ্ঞান মহারাজকে মুঠিগঞ্জ আশ্রমে দর্শন করতে গিয়েছিলাম। সেদিন কথায় কথায় আশ্রমের দাতব্য চিকিৎসালয়ে মহারাজজির ঔষধ বিতরণ প্রসঙ্গ উঠল। ডাক্তার ছিলেন না তখন চিকিৎসালয়ে। মহারাজজি শ্রী শ্রী ঠাকুরের নাম স্মরণ করে কিভাবে রোগীদের ঔষধ দিয়েছিলেন সেই কাহিনী বিবৃত করলেন। সেই সময় মহিলা রোগীরা তাদের অসুখের বিবরণ দেওয়ার চেষ্টা করলেই তিনি বলতেন, বয়ান মত দেও, দওয়াই লেকর চলে যাও। ক্রমে রোগীর ভিড় বাড়তে থাকে। ঔষধ প্রাপ্তরা পঞ্চমুখে বলেন, বাবা কা দওয়াই বহুত আচ্ছা থা, বিমারি আরাম হো গয়া ইত্যাদি। মহারাজজি বললেন, ওষুধে কি কাজ হবে না হবে আমি ভাবিনি, সোজাসুজি ঠাকুরের নাম করে ওষুধ দিয়ে গেছি। সব ব্যবস্থা প্রভুর, আমাকে দিয়ে যেমন করিয়েছেন তেমনই করেছি। পূজনীয় বিজ্ঞান মহারাজ ছিলেন সরলতার প্রতিমূর্তি। নিজের ভাব তিনি প্রকাশ করতে চাইতেন না, থাকতেন একটি আবরণের আড়ালে। সেই আবরণের বাইরে তাকে জোর করে আনা সম্ভব হতো না। স্বেচ্ছায় যখন তার বাইরে আসতেন তখনই আবরণটি ঘুচে যেত। আমার স্ত্রী তার জন্য একটি পুরো হাতা পশমের সোয়েটার বুনে দিয়েছিলেন। 35 সনের সেই অক্টোবরে সোয়েটারটি আমি তার পায়ের কাছে রাখি। সঙ্গে সঙ্গে সেটি তিনি পরে নিলেন। এলাহাবাদের ট্রেন ধরবার জন্য পাটনা জংশন স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করবার সময় তিনি সোয়েটারটি দেখিয়ে আমাকে বললেন, এটা চমৎকার ফিট করেছে, বৌমাকে আরেকটি এইরকম সোয়েটার বুনে দিতে বলো। আমার স্ত্রীর মহারাজজিকে দর্শন করবার সৌভাগ্য ঘটেনি। মহারাজজির আকৃতি মনে মনে কল্পনা করে তিনি সোয়েটারটি বুনেছিলেন। 1936 সনের মার্চে মহারাজজির একখানি চিঠি পেলাম। চিঠিতে তিনি লিখেছিলেন, খুব শীঘ্র এই চিঠির উত্তর চাই। নন্দীপতি, আশা করি ভালো আছো। এখানে সকলে ভালো আছেন। যত শীঘ্র সম্ভব বাড়িতে বোনা একটি পশমের সোয়েটার কোট অনুগ্রহ করে পাঠাবে। উত্তর দেবে। সকলকে আশিস। পুনশ্চ দিয়ে যোগ করেছিলেন, যদিও শীত চলে যাচ্ছে তবু লিখছি, কারণ আমি সারা বছর সোয়েটার গায়ে দিয়ে থাকি। অতএব তাড়াতাড়ি কাজ আরম্ভ করে দেওয়া হোক, শেষ করতেও যেন দেরি না হয়। 30 মার্চের চিঠিতে আবার তিনি ওই বিষয়টি আমাকে মনে করিয়ে দিলেন। সেই পত্রে তিনি লেখেন, আশা করি তোমরা ভালো আছো। এখানকার সংবাদ কুশল। পশমের কোটের কি হলো? কবে বোনা শেষ হবে? কবে পাবো সেটি? এখানে এখনো খুব ঠান্ডা চলছে। আমার একান্ত স্নেহাশিস জানবে। নভেম্বর 35 থেকে জুলাই 36, এই সময়ে আমার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। আমাদের দ্বিতীয় এবং শেষ সন্তান তখন তার গর্ভে। খবরটি তাকে আমি জানাইনি। কি আশ্চর্য! ওই সামান্য উপহারটি নিয়ে মহারাজজি ওই সময়ের প্রায় সর্বক্ষণ আমার স্ত্রীকে দিয়ে তার ধ্যান করিয়ে নিয়েছেন। সেই ধ্যানের সন্তানেরও কল্যাণ হয়েছে। এমনি করেই তিনি আমাদের আশীর্বাদ করেছেন। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার সীমা নেই। 36 সনের এপ্রিলে মহাদেব দিল্লিতে আমার কাছে এসে কিছুদিন ছিল। আমি তখন জেল সার্ভিসে আছি। মহাদেবের পাটনা ফেরার সময় ওকে আমরা একটা পিতলের টিফিন ক্যারিয়ার দিয়েছিলাম। তার উপর একটি লোটা আর একটি পেয়ালা সংলগ্ন। টিফিন ক্যারিয়ারের বাটিতে ডালমুট আর আচার দেওয়া হয়েছিল।
মহাদেব পাটনা যাওয়ার পথে এলাহাবাদে নামে, স্টেশন থেকে আশ্রমে যায়। 1928 সন থেকে সে নিয়মিত পূজনীয় বিজ্ঞান মহারাজের আশ্রমে যাতায়াত করত। যাই হোক, আশ্রমে গিয়ে মহাদেব মহারাজজিকে কিছু ডালমুট আর আচার দেয়। তারপরেই মহারাজজি 2 দিনে পরপর 3খানি চিঠি লেখেন আমাকে। 1 মে তারিখের প্রথম চিঠিখানি এই রকম: আমার সোয়েটার কোটের কি হলো? এপ্রিল তো শেষ হয়েছে। মহাদেব তোমাকে দিল্লির টিফিন ক্যারিয়ারের কথা লিখেছে। আশা করি তোমরা কুশলে আছো। আমি সোয়েটার কোটের জন্য উদ্বিগ্ন রয়েছি, দিল্লির টিফিন ক্যারিয়ারের জন্য। সাবধানে পাঠাবে যাতে সব জিনিস অক্ষত অবস্থায় পৌঁছয়। আশিস জানবে। দ্বিতীয় চিঠিতে একই তারিখে তিনি লিখলেন, এইমাত্র সোয়েটার কোটটি পেলাম। এই পার্সেল পাওয়ার একটু আগে একটি পোস্ট কার্ডে এই বিষয়েই লিখেছি। জামাটি আমার গায়ে চমৎকার বসেছে, জিনিসটি হয়েছেও খুব সুন্দর। এবার আমাকে দিল্লির টিফিন ক্যারিয়ার আর আচার পাঠিয়ে বাধিত করো। 2 মে তারিখের চিঠিতে তিনি লেখেন, সাবধানে দিল্লির টিফিন ক্যারিয়ার পাঠাবে। এছাড়া আরো 3টি বড় ভালো পেয়ালা এবং আচার। মহাদেব যেমন তোমাকে লিখেছে আর কি। যত শীঘ্র সম্ভব পাঠিও। আশিস জানবে। চিঠির আরেক জায়গায় ছিল, দ্রষ্টব্য, রেলওয়ে পার্সেলে যদি জিনিসটি পাঠাও তবে রেলের রসিদখানি আগে পাঠিয়ে দিও। সব জিনিস পেয়ে 15 মে তারিখের পত্রে তিনি লেখেন, এইমাত্র তোমার পার্সেল মজবুত অবস্থায় পেলাম। অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ভালো আছো। মহারাজজির এইসব ব্যাপার দেখে কে বুঝবে যে তিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, অন্যদিকে বিজ্ঞান ও নানা শাস্ত্রে সুপণ্ডিত। আসলে আবার এই আচরণও ব্রহ্মজ্ঞ পুরুষের পক্ষেই সম্ভব। শিশুর মতো সামান্য জিনিসের প্রতি এই যে ঝোঁক, সেটি মনকে নামিয়ে আনার জন্য। অন্যদিকে আমাদের কল্যাণ, সেখানে আর এক লক্ষ্য। এরই নাম অহৈতুকী কৃপা। নতুবা তার দয়া লাভের মতো কি বা সুকৃতি আমাদের ছিল? পাঠকরাই বিচার করে দেখবেন। আমি শুধু ঘটনাগুলি বিবৃত করলাম। এই বছরের 28 মে তারিখের চিঠিতে তিনি লেখেন, তোমার 25 মে তারিখের চিঠি পেয়েছি। তোমার পাঠানো টিফিন ক্যারিয়ারটি আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে আমার সহৃদয় ধন্যবাদ জানাচ্ছি। আচারও খুব ভালো লেগেছে। আরও পাঠালে সানন্দে তা গৃহীত হবে। তুমি যার ছুটিতে কাজ করছো তিনি 2 মাস ছুটি ফুরোবার আগেই কাজে যোগ দিচ্ছেন জানলাম। এই অবস্থায় তোমার কোনো বন্ধুর বাড়িতে গিয়ে উঠবে কি? তবে আমার মনে হচ্ছে তুমি কোনো চাকরি পেয়ে যেতে পারো। এখানেও খুব গরম, বৃষ্টির নাম গন্ধ নেই। মাঝে মাঝে কেবল বিচ্ছিন্ন মেঘ দেখা যাচ্ছে। আমি ভালো আছি। আশা করি তোমরাও কুশলে আছো। আশিস। 36 সনের 11 জুলাই তিনি লিখলেন, তোমার 10 জুলাইয়ের পোস্ট কার্ড পেয়েছি। আমার আশীর্বাদ সর্বদাই তোমাদের উপরে রয়েছে, এটা জেনে রেখো, এবং আমি তোমাদের কল্যাণ প্রার্থনা করি। চাকরির খোঁজে সচেষ্ট থেকো। আশা করি পেয়ে যাবে। সকলকে আশিস জানাচ্ছি। আমাদের মঙ্গলের জন্য এমনিই ছিল তার ভাবনা। ওই বছর অক্টোবরে কালী পূজা। তার আগে আগ্রার নিকট করৌলিতে করৌলির মহারাজের সঙ্গে একটা ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ সেরে এলাহাবাদে এলাম। মঠিগঞ্জ আশ্রমের ভিতরের বারান্দায় পূজনীয় বিজ্ঞান মহারাজকে তার সেই পরিচিত চেয়ারে উপবিষ্ট দেখলাম। আশ্রমে মা কালীর একটি সুন্দর প্রতিমা চোখে পড়ল। ঘোর ঘন নীল মূর্তিটি অপূর্ব,
মুঠিগঞ্জ আশ্রমে কালী পূজার আয়োজন এই প্রথম। মহারাজজিকে প্রণাম করতে যাচ্ছি, এমন সময় আপাত কঠিন স্বরে তিনি বলে উঠলেন, যারা স্ত্রী কন্যাকে খেতে দিতে পারে না তাদের জন্য এই আশ্রমে জায়গা নেই, এখান থেকে এখনই তুমি চলে যাও। এই আঘাত অপ্রত্যাশিত, কিন্তু এই শক থেরাপির বুঝি দরকার ছিল। আমার চোখ খুলে গেল। মরিয়া হয়ে আমি তার চরণ দুখানি জড়িয়ে ধরে বললাম, মহারাজ, আপনি বলে দিন আমি কোথায় যাব। পাথরের মূর্তিটিকে মুহূর্তের মধ্যে দেখলাম করুণা কোমল। নরম সুরে তিনি বেনিকে আদেশ করলেন, বেনি, ওকে চা আর 2 স্লাইস রুটি দাও। সেই মুহূর্তে আমি বুঝে গেলাম আমার পরিবারের দৈনিক রুটির ভাবনা আমাকে আর ভাবতে হবে না। আমার চোখে জল এলো। বেনি আর বড়ে মিয়া ওখানে ছিল। ওদের চোখও তখন অশ্রু সজল। বেনি তার বাল্যকাল থেকে মহারাজজির কাছে ছিল, সারা জীবন তার সেবা করেছে। এই আশ্রমেই তার শরীর গিয়েছে। বড় মিয়া এক্কা চালক, নিষ্ঠাবান মুসলমান। সে আশ্রমের চাঁদা সংগ্রহ করত। প্রতিদিন আশ্রমে এসে চা খেয়ে মহারাজজির আশীর্বাদ নিয়ে সে কাজে বেরোত। ওরা দুজনেই পূজনীয় বিজ্ঞান মহারাজের আশীর্বাদ ধন্য। মহারাজজি আমাকে শেষ চিঠি লিখেছেন 1938 সনের 23 মার্চ, তার শরীর ত্যাগের ঠিক 1 মাস আগে। উপনিষদে পড়েছি, ব্রহ্মজ্ঞানীর একটি প্রধান লক্ষণ মানুষের প্রতি অনন্ত করুণা। শ্রী শ্রী ঠাকুরের মধ্যে এই করুণা বা প্রেমের পরিচয় পেয়েছি। শ্রী শ্রী মায়ের মধ্যে পেয়েছি। বুদ্ধ এবং খ্রিস্টের মধ্যেও একই জিনিস দেখা গিয়েছে। আর বিবেকানন্দ, মনে করুন আবু পাহাড়ে স্বামী ব্রহ্মানন্দকে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমার হৃদয়টা এত বিরাট হয়ে গেছে যে মনে হচ্ছে সে চাইছে গোটা বিশ্বটাকে আপনার করে নিতে। আমাদের বিজ্ঞানানন্দজি অবশ্য সব সময়ই নিজেকে গুটিয়ে রাখতেন, নিজের ভাব বুঝতে দিতেন না, থাকতেন সাধারণ মানুষের মতো। তিনি যে সিদ্ধ পুরুষ, ব্রহ্মজ্ঞ, সে কথা তিনি সচরাচর জানতেই দিতেন না। তবু কখনো কখনো তার অপার করুণায় সেটুকু প্রকাশ পেয়েছে। সে তাঁরই দয়া। মহাপুরুষ মহারাজ শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে বলেছেন, তার বাইরেটা মানুষের খোলস, ভেতরে তিনি বাক্য মনের অতীত সচ্চিদানন্দ ব্রহ্ম। আমরা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিনি, কিন্তু দেখেছি তার সন্তানদের, তাদের কত জ্বালাতন করেছি। আমরাও তাই ভাগ্যবান। শ্রী শ্রী ঠাকুরের সন্তানদের মধ্যে প্রত্যক্ষ করেছি শ্রী শ্রী ঠাকুরকেই। ওরা হলেন পাঁচিলের ঘুলঘুলি, তার ভিতর দিয়ে অনাদি অনন্ত ব্রহ্মের স্বরূপ দেখেছি। আমাদের তীর্থযাত্রা শেষ হয়ে আসছে। শেষ জীবনে আমাদের করণীয় শ্রী শ্রী ঠাকুরের ভাষায় ওই জাবর কাটা, আর মাঝে মাঝে বলা, বহুত बीती थोड़ी रही, তাল না ভাগন পায়। অর্থাৎ অনেক সময় বয়ে গেছে, রাত্রিকালের আর সামান্যই আছে বাকি। ভোর হবার আগে যেন আর নাচের তাল ভঙ্গ না হয়। এখন প্রতীক্ষায় আছি শেষ যাত্রার জন্য। আশায় আশায় রয়েছি অবশেষে তাঁর চরণে আশ্রয় পাব।